আজকে আগের দিন যে 3 পাতা পড়েছিলাম সেখানে ছিল বায়ুমণ্ডলের উপাদানের তারতম্য অনুসারে। অর্থাৎ বায়ুমণ্ডলকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি তাহলে দেখতে পাবো যে বায়ুমণ্ডল একটা ছিল কি উপাদানের তারতম্য অনুসারে বা রাসায়নিক রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে সেখানে আমরা দুটো ভাগ কী কী দেখতে পাচ্ছিলাম, আগের দিনে তোদেরকে পড়েছিলাম যে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার, তাই তো? আচ্ছা, হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের এখানে কি বলছিল, সব অনুপাত সমান, ঠিক আছে, যে সমস্ত গ্যাস আছে। আর হেটেরোস্ফিয়ারকে আমরা আবার 4টা ভাগ করেছিলাম: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আর হিলিয়াম স্তর, আর একদম শেষে আগের দিন শর্ট প্রশ্ন দিয়েছিলাম সব দিকে উপরে কে থাকে, হাইড্রোজেন স্তর। ঠিক আছে, এটা আগের দিন পড়ানো হয়ে গেছিল। আজকে তোদেরকে কি পড়াবো, মেইন জিনিসটা পড়াবো যেটা মাধ্যমিক পরীক্ষায় প্রায় থাকে। সেখানে কি বলছে না, এখানে উচ্চতা অনুসারে, উচ্চতা অনুসারে, এই উচ্চতা অনুসারে যে ভাগগুলো আছে সেই ভাগগুলোর মধ্যে আমরা দেখতে পাবো কি, আবহাওয়া বিজ্ঞানী প্যাটারসন, আবহাওয়া বিজ্ঞানীকে প্যাটারসন, সে এটাকে কভাগে ভাগ করেছে। সব একদম নিচের স্তর কি, ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর তারপর দেওয়া আছে আয়নোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার, এবং মাঝখানে আছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এখানটা মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর একদম শেষ স্তর কি, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এরপর আমরা কি দেখতে পাবো, একটা একটা যদি স্তর দেখতে পাই ভূপৃষ্ঠ থেকে সমস্ত উপরের দিক থেকে, অর্থাৎ এটাকে যদি ভূপৃষ্ঠ আমরা ধরি, ঠিক আছে, তারপর আমরা দেখতে পাবো কি তার উপরের স্তরটা কি বলছে, এই অবধি। এখানে যদি 0 থেকে 18 কিলোমিটার, প্রায় 18 কিলোমিটার পর্যন্ত, এই যে স্তরটার নাম কি বলছে, এই স্তরটাকে ট্রপোস্ফিয়ার। আচ্ছা, ট্রপোস্ফিয়ার এখানে এবার কি দিবে, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য দিতে পারে। অর্থাৎ ভূপৃষ্ঠ যদি এটা লিখি, ভূপৃষ্ঠ থেকে এই 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এখানে বায়ুমণ্ডলের সব থেকে নিচের এটা স্তর, বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর এটা। আচ্ছা, এই স্তরে নিরক্ষীয় অঞ্চলের উচ্চতা কত, 16 থেকে 18 কিলোমিটার। এই স্তরের উচ্চতা কত, 16 থেকে 18 কিলোমিটার। এবং এই স্তরের ক্রান্তীয় অঞ্চলে উচ্চতা কত, 12.5, এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এবার এর বৈশিষ্ট্য আমরা কী কী দেখতে পাবো। এর বৈশিষ্ট্য, ট্রপোস্ফিয়ারের এই স্তরে এক দিয়ে উচ্চতা বৃদ্ধির সঙ্গে এখানে ঘনত্ব, চাপ এবং তাপমাত্রা তিনটেই কমে যায়। তাহলে কি বলছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে এখানে কি বলছে, এর ঘনত্ব, তাপ এবং উষ্ণতা তিনটাই কমে যায়। এবং এই উষ্ণতা কীরকম কমে, প্রতি 1000 মিটারে 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। প্রতি 1000 মিটারে বা 1 কিলোমিটারে 6.45 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়। সেই জন্য এই স্তরকে কি বলে, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হ্রাস হার বা নরম্যাল ল্যাপস রেট। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট কি দেখতে পাবো, যে এই যে ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের 75% যে গ্যাসীয় উপাদান, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সবগুলোই কি থাকে, এই স্তরে বিদ্যমান থাকে। তাহলে গ্যাসের 75% সে কি করছে, 75% এই স্তরে থাকে। 3 নম্বর পয়েন্ট দিয়ে কি পড়ব,
প্রত্যেকটা এরকম 3খানা করে পয়েন্ট পড়তে হবে। 3 নম্বর পয়েন্ট নিয়ে আমরা কি পড়ব? 3 নম্বর পয়েন্ট নিয়ে আমরা পড়ব যে এই স্তরে বজ্রপাত, বিদ্যুৎ সব দেখতে পাওয়া যায়। বজ্রপাত এবং বিদ্যুৎ, বৃষ্টিপাত সব কিছু হয় বলে এই স্তরকে কি বলা হয়ে থাকে? ক্ষুদ্রমণ্ডল। 4 নম্বর পয়েন্ট দিয়ে কি লিখব? 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখব যে ট্রপোস্ফিয়ার এবং তার উপরের যে স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের উপরের স্তর কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কত? 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই যে বিস্তৃত স্তরটা, এই স্তরটাকে কি বলছে? এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানা অঞ্চলকে কি বলা হয়ে থাকে? মধ্যবর্তী সীমানা অঞ্চলটাকে ট্রপোপজ, ট্রপোপজ বলে। এই স্তরটার বিস্তৃতি কত? 3 কিলোমিটার। এই স্তরে কি হয় জানিস? জেট বিমান চলাচল করতে পারে। তাহলে একদম প্রথমে কি দেখলাম? ট্রপোস্ফিয়ার দেখলাম। ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই যে স্তরটা, এই স্তরটা কি বলা থাকে? ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলে, আর মেরু অঞ্চলে 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটাকে কি স্তর বলা হয় থাকে? ট্রপোস্ফিয়ার স্তর বলা হয় থাকে। আচ্ছা, এরপর এই বৈশিষ্ট্যগুলোয় কি বললাম? যে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা, তাপমাত্রা এবং ঘনত্ব তিনটাই কমে যায়। এবং এই যে উষ্ণতাটা কমে যাচ্ছে সেই জন্য এটাকে কি বলা হয় থাকে? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হ্রাস হার বলে। সেই জন্য নর্মাল ল্যাপস রেট, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হ্রাস হার বা নর্মাল ল্যাপস রেট বলা হয় থাকে। গ্যাসের 75% নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সব কিছু থাকে। ক্ষুদ্রমণ্ডল কেন বলে? এই স্তরে বজ্রপাত, বৃষ্টিপাত সব কিছু এই স্তরেই সংগঠিত হয়। সেই জন্য এই স্তরকে কি বলা হয় থাকে? ক্ষুদ্রমণ্ডল বলা হয় থাকে। এবং এই স্তরে আর কি বলা হয় থাকে? এবং এই স্তরকে বলা হয় ট্রপোপজ। এই স্তরকে আর কি বলা হয় থাকে? ট্রপোপজ বলে। আচ্ছা, ট্রপোপজ যেহেতু বলে কেন? ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমা নির্দেশক রেখা, অর্থাৎ এই স্তর থেকে আর উষ্ণতা উপরের স্তরে যেতে পারে না। সেই জন্য ঢাকনির মতন কাজ করে বলে একে কি বলা থাকে? ট্রপোপজ। ট্রপোপজ শব্দের অর্থ অর্থাৎ থেমে যাওয়া, স্তিমিত হয়ে যাওয়া। ঠিক আছে, এরপর আমরা কি পড়ব? স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে কি বলা হয় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয় থাকে। এই স্তরে কি পড়ছিলাম? উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হবে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাবে। ঠিক আছে, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাবে। আর কি বলছে? এই স্তরটিতে জলীয় বাষ্প ও মেঘ না থাকায় কোনো প্রকার বায়বীয় গোলযোগ দেখা যায় না। তাহলে এই স্তরে আর কি বলছে? এটা 1 নম্বর পয়েন্ট। নেক্সট 2 নম্বর পয়েন্ট কি বলছে? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়? বৃদ্ধি পায়। উষ্ণতা হ্রাস পায় লিখে ফেলেছি, বৃদ্ধি পাবে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে। 2 নম্বর কি বলছে? কোনো জলীয় বাষ্প বা মেঘ না থাকায় কোনো প্রকার বায়বীয় গোলযোগ দেখা যায় না। তাই এই স্তরকে কি বলা হয় থাকে? এই স্তরকে বলা হয় থাকে শান্ত মণ্ডল। তাহলে জলীয় বা কি থাকে না? জলীয় বাষ্প, বায়ুমণ্ডল, বায়বীয় গোলযোগ কোনোটাই দেখতে পারে না, তাই একে কি বলা হয় থাকে? শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। এরপর 3 নম্বর দিয়ে কি পড়ব? অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পড়ব। এটা 50 কিলোমিটার, তো এই স্তরে 25 থেকে 40 এই স্তরে 25 থেকে 40 কিলোমিটার উচ্চতায় সেখানে কি দেখতে পাবো? ওজোন স্তর।
বা O3 এই গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাই এই অংশকে কি বলা থাকে? ওজোনোস্ফিয়ার বলে। এই গ্যাসের কাজ কি? এই গ্যাস ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে বলে এই অংশের উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে এটার উষ্ণতা কেন বৃদ্ধি, এই স্তরে উচ্চতা কেন বৃদ্ধি পায় বুঝতে পারছিস? তাহলে এই স্তরে ওজোন স্তর থাকার জন্য এখানে সমস্ত যে সূর্যের আলোকিত সেটা এখানে শোষিত হয়, সেই জন্য কি বলছে, সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এখানে শোষিত হয় এবং তার ফলে এই অংশের উষ্ণতা বৃদ্ধি পায়। এরপর আরেকটা, তাহলে কি বলছে? ওজোন স্তর। 4 নম্বর দিয়ে কি বলছে এখানের আরেকটা পয়েন্ট, যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের এর পরের স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। সেটা কত থেকে বিস্তৃত? 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই যে স্তরের এইখানটা কি দেখতে পাবো? স্ট্র্যাটোপজ দেখতে পাবো। এই স্তরে কি ছিল? উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পেয়েছিল। এই স্তরে আবার কি হলো? অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল। এরপরে আবার মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার বিস্তৃত। সেই যে মেসোস্ফিয়ার, সেখানে কি বলছে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে উষ্ণতা দ্রুত হ্রাস পায়। সর্বোচ্চ অংশে উষ্ণতা কত হয়? -80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -90 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই স্তর আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়ে গেল? হ্রাস পেয়ে গেল। এই স্তরে বায়ুর চাপ অত্যন্ত কম, প্রায় 0.01 MB। তাহলে বায়ুর চাপ কত? তাহলে 1 নম্বর কি বলছে এই স্তরের? এই স্তরে 1 নম্বর বলছে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পাবে। 8 নম্বর কি বলছে? বায়ুর চাপ অত্যন্ত কম, 0.01 MB। আর কি বলছে? শীতকালে নিম্ন মেসোস্ফিয়ারে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করে। আর মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে কি বলা হয় থাকে? মেসোপজ। আচ্ছা, মেসো কথার অর্থ জানিস তো? মধ্য, মাঝখান। ঠিক আছে। এরপর আমরা কি দেখব? এই যে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটাকে কি বলা থাকে? আয়নোস্ফিয়ার। কি বলা থাকে? আয়নোস্ফিয়ার। কি বলা হয়? আয়নোস্ফিয়ার। তাহলে একদম নিচ থেকে দেখ, এটা 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। তারপর সেটা কোথাও হলো 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলো কি? মেসোস্ফিয়ার। 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলো কি? আয়নোস্ফিয়ার। এই স্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি। এখানে তাপমাত্রা কি হয়েছিল? কমে গেছিল। এখানে তাপমাত্রা বেড়ে গেল। মেসোস্ফিয়ারে আবার তাপমাত্রা কমে গেল, এখানে আবার তাপমাত্রা বেড়ে গেল। প্রথম এই স্তরের অস্তিত্ব কে রেডিও তরঙ্গের মধ্য দিয়ে জানা যায়। এটি আবিষ্কার করেন কে? কনেলি ও হিনসাইট। এই স্তরের গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। তাহলে আয়নোস্ফিয়ার থেকে আমি কি কি বৈশিষ্ট্য জানতে পারছি? নিশ্চয় লিখছি আয়নোস্ফিয়ার। প্রথমেরটা কি বলেছিলাম? 18 কিলোমিটার। তারপরটা কি বললাম? 18 থেকে 50 কিলোমিটার। তারপর 50 থেকে 80 কিলোমিটার। তারপর 80 থেকে 500 কিলোমিটার। এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম আয়নোস্ফিয়ার। ঠিক আছে।
এই স্তরে কি কি পয়েন্ট বলছে? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে। আর কি বলছে? এই স্তরে অস্তিত্ব প্রথম রেডিও তরঙ্গের মধ্য দিয়ে আবিষ্কার হয়, মানে রেডিও তরঙ্গের মধ্য দিয়ে আবিষ্কৃত হয়। আর কি বলছে? এই স্তরের গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। তাহলে কি কি বলছে? 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে আয়নোস্ফিয়ার বলে। তাপমাত্রা অত্যন্ত বৃদ্ধি পায় 700 থেকে 1500 সেন্টিগ্রেড, 700 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায়। রেডিও তরঙ্গের মধ্য দিয়ে এই স্তর আবিষ্কৃত হয়। কে কে আবিষ্কার করেছিল? কেনেলিও হিনসাইট। কে কে আবিষ্কার করেছিল? কেনেলি, কে ও এন এন ই এল ওয়াই ও, হিনসাইট HEANSIDE, হিনসাইট, ঠিক আছে। কেনেলিও হিনসাইট এই স্তর আবিষ্কার করেন। এই স্তরের গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। এরপর আমরা একদম উপরে দেখতে পাবো এক্সোস্ফিয়ার। এটা প্রায় 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 500 থেকে 700 কিলোমিটার, 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশ এক্সোস্ফিয়ার। আবার 700 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশ, সেটার নাম কি বলছে? সেটার নাম বলছে এই ম্যাগনেটোস্ফিয়ার। এখানে 500 থেকে 700 যেটা এক্সোস্ফিয়ার, সেটা কি বলছে? এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব অত্যন্ত কম, ওগুলো খুব একটা লেস ইম্পর্টেন্ট। সব থেকে এই মূল এর যে দুটো পড়তে হবে, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এর বৈশিষ্ট্য বা এখান থেকে শর্ট প্রশ্ন অনেক রকম থাকতে পারে, এগুলো সব পড়তে হবে। আর এখানে যেটা মূল পড়তে হবে ট্রপোপজ এবং স্ট্র্যাটোপজ। আগেই বলছিলাম ট্রপোপজ এবং স্ট্র্যাটোপজ, এটা এখানের খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, ঠিক আছে। এই ট্রপোপজ অর্থাৎ দেখতে পেলি তো ট্রপোপজ কার কার মধ্যে দিয়ে? এই যে ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার, এই যে এখানে স্তরটার নাম কি ছিল? এইটার নাম ট্রপোপজ। আর এইখানের নামটার কি বলছে? এটা 18 থেকে 50 কিলোমিটারের উপর কি হচ্ছে? এই স্তরটার নাম স্ট্র্যাটোপজ। তাহলে 50 থেকে 0 থেকে 18 কিলোমিটার উপরে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমা নির্দেশক রেখা কি? ট্রপোপজ। এবং স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমা নির্দেশক রেখা কি? স্ট্র্যাটোপজ। তাহলে ট্রপোপজ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এই স্তরটা কত পর্যন্ত বিস্তৃত? 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং ট্রপোস্ফিয়ারের শেষ ও স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু সীমা নির্দেশক অঞ্চল। উচ্চতা বৃদ্ধি সত্ত্বেও উষ্ণতা অপরিবর্তিত থাকে বলে একে সমতাপ অঞ্চল বলা হয়। এবং এই নিরক্ষরেখার উপরে এর উষ্ণতা -80 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। আর বা স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমা নির্দেশক রেখা, এই রেখাটা কি বলছে? স্ট্র্যাটোপজ। 50 কিলোমিটার উচ্চতায় এটি অবস্থিত। এই স্তরে এসে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়, ঊর্ধ্ব সীমানায় তাপমাত্রা -80 ডিগ্রি সেন্টিগ্রেড।